আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ওয়াকার, তোমাকেই বলছি না বাবা, তুমি তো বিষ পান করেই ফেলেছো। তুমি তোমার 14 গোষ্ঠীকে কোথায় আছে আমি জানি না। অবশ্য তুমি ভাবছো যে আমি তো এখন দাড়ি টাড়ি রেখে হুজুর হয়ে গেছি, তোমার হার্টে নাকি ব্লক ট্লক ফুটা মুটা কি কি আছে, হ্যাঁ কয়দিন পরে তুমি হয়তো মরেই যাবা, এটা ভাবছো। আর তোমার মতো নষ্ট হয়ে গেলে তো আসলে আর কোনো মানে ভালো হওয়ার দিকে তো কিছু ভাবা যায় না। সুতরাং তোমাকে এগুলো শুনতে হবে না। কিন্তু আমি সামরিক বাহিনীর বিবেকবান অফিসারগুলোকে বলছি যে আপনারা কি প্রস্তুত আছেন ডেল এইচ খান নামে এই জঙ্গি যেভাবে এখন 5 স্টার রক স্টারের মতো যুদ্ধের জন্য তার যে কল্পবিলাস, দি আর্ট অফ ওয়ার বলে সব জায়গায়, মনে হয় ওই ব্যাটাই একমাত্র বাংলাদেশের শিক্ষিত, সেই একমাত্র আর্ট অফ ওয়ার পড়েছে, আর কেউ পড়েন। এইভাবে সে আসলে হয় কি, কুয়োতে তো ব্যাং হলো কি মানে কুমির। জুলাই ষড়যন্ত্র স্পেশাল এপিসোড 7-এ আজকে আলোচনা করব জুলাইতে যারা সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে, ভবিষ্যতে তারাই বাংলাদেশে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হতে যাচ্ছে। জুলাইতে কারা বিশ্বাসঘাতকতা করেছে? আমরা কিন্তু খোলামেলাভাবে দলগতভাবে সেনাবাহিনীর কথা জানি। সেনাবাহিনী বা সামরিক বাহিনীগুলো বলতে পারেন। আর বাংলাদেশে তো বিমান বাহিনী, নৌবাহিনী সেনাবাহিনীর একটা কমপ্লিমেন্টারি অংশ। সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী, কাজেই সেনাবাহিনীর, অর্থাৎ আমরা আলোচনাটা সেনাবাহিনী নির্ভর করব, সাথে নৌবাহিনী বিমান বাহিনী একই জিনিস হয়ে যায় আর কি, একক একক একটা প্রতিষ্ঠান হিসাবে আলোচনাটা করব। আমলাতন্ত্র কি জুলাইতে সরকারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে? না, করেনি। যতটা মোটা দাগে তেমন কোনো বিশ্বাসঘাতকতা আমরা দেখিনি। আমলাতন্ত্র বিশ্বাসঘাতকতা করেছিল 1996 সালে বিএনপির সাথে, কিন্তু 1996 সালে তো গণ অভ্যুত্থান ছিল। 2024-এ তো গণ অভ্যুত্থান ছিল না। কেন গণ অভ্যুত্থান ছিল না, জাস্ট এর আগের পর্বটাতে আলোচনা করেছি। অন্যান্য রাজনীতিবিদরা বা শেখ হাসিনার যারা ছিলেন তার কাছের মানুষ, আমরা কিন্তু কারো কথা শুনিনি যে কেউ বিশ্বাসঘাতকতা করেছে। হ্যাঁ, কেউ ভয় পেয়েছে, কেউ আগে থেকে হয়তো দেশ ছেড়ে চলে গেছে প্রধানমন্ত্রীকে রেখে, এগুলো কোনোটাই বিশ্বাসঘাতকতার পর্যায়ে পড়ে না। রাষ্ট্রের বাহিনী হিসাবে, সিভিল সার্ভেন্ট হিসাবে, কিংবা এই ধরনের এত বিধ্বংসী বর্বর একটা আক্রমণের বিরুদ্ধে লড়ার মতো সক্ষমতা সেই মুহূর্তে, অন্তত সাইকোলজিক্যালি সক্ষমতা ছিল সেনাবাহিনীর। দেখেন, বিশ্বাসঘাতকতা তো কথাটা এখানে ছোট হয়ে যায়। হারুন ইজহারের একটা বক্তব্য শুনলাম, তার অডিও, আমার ধারণা এটা অনেকেই শুনেছেন। সেইখানে দেখা যাচ্ছে যে স্পিরিটটা এইরকম যে সেনাবাহিনীর কোনো একজন অফিসার হারুন ইজহারের হাত পায়ে ধরছে যে আপনারা একটু রাস্তায় থাকেন, সরকার পড়ে যাবে। তার মানে ওয়াকার বাহিনী অলরেডি ডিসিশন নিয়েছে শেখ হাসিনাকে ফেলে দিবে। তবে এটা অলরেডি নিয়েছে বললেও কিন্তু ভুল হবে। আমরা যত দেখছি তত এটা আমাদের মধ্যে যুক্তি হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে যে ওয়াকার অনেকটা সারা জীবনের স্বপ্ন হিসাবে এই কাজটা করেছে। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জামাতের হয়ে সে আর্মিতে ঢুকেছে। আর্মিতে ঢুকে সে আওয়ামী লীগের ধারে কাছে থাকার চেষ্টা করেছে, জেনারেল মোস্তাফিজের দৃষ্টি কাটার চেষ্টা করেছে। এতটাই দৃষ্টি কেড়েছে যে জেনারেল মোস্তাফিজ ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের 1996 সালে তিনি যে সরকার গঠন করেন সেই সরকারের সেনাবাহিনী প্রধান। জেনারেল মোস্তাফিজের মেয়েকে বিয়ে করেছে। জেনারেল মোস্তাফিজ লতায় পাতায় শেখ হাসিনা, বঙ্গবন্ধু তাদের আত্মীয়। পরবর্তীতে সে এর পায়ে ধরে তার সাথে সুব্যবহার করে, অনেকের কথা বলা হয়, সেটা আমাদের এখানে আলোচনায় আনার দরকার নাই। তাদের অনুরোধে তাকে সেনাবাহিনী প্রধান করেছিলেন শেখ হাসিনা, এবং সেই সুযোগটা সে কাজে লাগিয়েছে তার আজীবনের স্বপ্ন যে জামাতের হাতে বাংলাদেশটা তুলে দিবে। ব্যক্তিগতভাবে এটা বিশ্বাসঘাতকতার দিক থেকে দেখলে দেখুন, এটা চরম মাত্রার বিশ্বাসঘাতকতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যারা কাজ করেছে, আমি তাদের যত 2-4 জনের সাথে আমার পরিচয় হয়েছে, কথাবার্তা বলেছি, প্রধানমন্ত্রী সম্পর্কে জানতে চেয়েছি, একজনকেও পাই নেই কিন্তু যে শেখ হাসিনার জন্য জীবন দিয়ে দিবে না। কেন জীবন দিয়ে দিবে? রাজনৈতিক আদর্শ না, কিংবা বড় কোনো স্বপ্ন না। জীবনটা এই জন্য দিবে যে একজন প্রধানমন্ত্রী হিসাবে, একজন জননেতা হিসাবে, একজন রাষ্ট্রনায়ক হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্নেহ করেন, যে উদারতা দেখান, যে ক্ষমাশীলতা দেখান, যেইভাবে তাদের কাজকর্ম আরো ভালো করার জন্য তিনি গাইড করেন, যেভাবে তারা শেখ হাসিনার প্রজ্ঞা আবিষ্কার করেছেন, স্নেহ পেয়েছেন,
মমতার বন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রতিটা জিনিস এই মানুষগুলোকে ব্যক্তিগতভাবে ভীষণভাবে প্রভাবিত করেছে। এবং এইসব গল্প শুনে আমার নিজেরও কখনো মনে হয় না যে শেখ হাসিনার আশেপাশে ওয়াকারের মতো এত বড় বিশ্বাসঘাতক থাকতে পারে। মানলাম এই ওয়াকার জামাতের, ওয়াকার শৈশব থেকে স্বপ্ন দেখেছে আওয়ামী লীগকে পরাজিত করবে, ৭১-এর মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিবে। তবু শেখ হাসিনা সম্পর্কে যারা জানেন তারা এটাই বিশ্বাস করবেন যে এইরকম ইবলিশও শেখ হাসিনার সান্নিধ্যে আসলে ভালো হয়ে যায়। এবং আমি এও বিশ্বাস করি অনেক জামাতের অফিসার কিন্তু ওয়াকার ছাড়া এমনও হতে পারত, অর্থাৎ আপনার ৫০টা জামাতের অফিসারের মধ্যে বা ৫০০ জামাতের অফিসারের মধ্যে একজন ওয়াকার হতে পারে, ৫০০-র মধ্যে বাকি ৪৯৯ জন কিন্তু শেখ হাসিনার জন্য জীবন দিবে। এই রকম সময়ে শেখ হাসিনা যেহেতু দেশের পক্ষে ছিলেন, সেই লোকও দেশের পক্ষে দাঁড়াবে। সকল যুক্তিতে কিন্তু এটাই বলে। তাহলে বুঝতে হবে যে ব্যক্তি ওয়াকার মানুষ হিসাবে কত বড় ইবলিশ হিসাবে সে গড়ে উঠেছে। দেখুন, কেউ যদি ভাবেন যে আমি বাংলাদেশের সেনাবাহিনীকে এখানে তুলোধুনা করতে বসেছি, তারা ভুল করবেন। আমি মনে করি প্রতিটা দেশের একটা সেনাবাহিনী থাকে, বাংলাদেশেরও আছে। কিন্তু আজকে কিছু প্রশ্ন তুলব, কিন্তু সেটা এই জন্য না যে আমি সেনাবাহিনীর ক্ষতি চেয়ে এগুলা করছি। হ্যাঁ, কেউ এগুলা বলতে সাহস করবে না, সেই সাহস তো আমার আছে। এটা তো বাংলাদেশের মানুষ, অন্তত যারা আমার কথাবার্তা শুনেন বা যারা আমার আচার আচরণ জানেন তারা বোঝেন যে আমার সেই সাহস আছে। কিন্তু আমি তো বাংলাদেশের সামরিক বাহিনীগুলোরও ভালো চাই, তারা বাংলাদেশের উপযুক্ত সামরিক বাহিনী হিসাবে গড়ে উঠুক। আজকে সেটা বলতে না পারলেও ভবিষ্যতে কখনো সেই কথা বলবো। কিন্তু আজকের বক্তব্য ওটাই যে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক কিংবা একমাত্র বিশ্বাসঘাতক কত ধরনের বিপদ তার জন্য ডেকে নিয়ে এসে সেই আলোচনাটা করা হলো আজকের উদ্দেশ্য। যা হোক, এই ওয়াকারের পেছনে অনেক অফিসার দাঁড়ালো। আর বাংলাদেশে যেটা হয় আসলে কোনো বাহিনী প্রধান যদি আর আমাদের তো ওই দুর্বলতা আছে, আওয়ামী লীগ বলুন, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আমরা তো বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকেই মুক্তিযুদ্ধের প্রয়োজনীয় অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা শানিত করে গড়তে পারিনি। সেখানে আসলে সামরিক বাহিনীর যে বিচ্যুতি সেটাও সেই দৃষ্টিতে দেখতে হবে। আর সামরিক বাহিনীগুলো তো দীর্ঘদিন জিয়াউর রহমান, এরশাদ এরা বড় করেছেন, খালেদা জিয়া। ফলে এখানে পাকিস্তানের পদ্ধতিতে সামরিক বাহিনী গড়ে উঠেছে, এটাও খুব একটা অপ্রত্যাশিত নয় আসলে। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ১৫-১৬ বছরের শাসন, সেই সময়ও তো মুক্তিযুদ্ধের পক্ষের অনেক অফিসারও তো সেখানে ছিল। তাদেরকে বড় জোর দোষ দিতে পারি যে তারা কেউ সাহস করে এগিয়ে আসেনি। আবার সম্ভাবনা কতটুকু ছিল সেটাও বুঝতে হবে। আমরা তো জেনারেল জিয়াউল হাসানকে দেখছি যে এই রকম বীরের পুরো তো আমাদের সেনাবাহিনী জন্ম দিয়েছে। যা হোক, মূল কথায় ফিরে আসি। সেনাবাহিনী নিয়ে যেই আলোচনাগুলো আগে কখনো হয় নাই বা সাহস করে নাই, ভবিষ্যতে কিন্তু সেনাবাহিনী এই প্রতিটা প্রশ্নের সম্মুখীন হবে। বিশেষ করে ২৪-এ তার দেশবিরোধী তো নাই, দেশটা তো ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসের দ্বার প্রান্তে। আপনারা দেখছেন না, তারেক রহমান খেই হারিয়ে ফেলে হ্যাঁ, মানুষের স্বপ্নে যেটা নাই, কল্পনাও যেটা করতে পারতো না, সেই কাজ তারেক রহমান করে ফেলেছে। হ্যাঁ, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকান রাষ্ট্রদূতকে দিয়েছে তাদের জাতীয় দিবস পালনের জন্য। দেখেন, এইরকম একটা সময়ে শেখ হাসিনা কিন্তু জঙ্গি উত্থানের চূড়ান্ত সময় পর্যন্ত মাথা ঠান্ডা রেখেছে। এই পর্যন্ত যা করেছেন মাথা ঠান্ডা রেখেছে। আর তারেক রহমানের একটা শান্তির সময় কিন্তু তার মাথা কাজ করছে না। তারেক রহমান, খলিল যারাই এই কাজটা করেছে তাদের মাথা যদি ন্যূনতম কাজ করতো, আমেরিকানরা এইটা এমনও হতে পারে যে খলিলরাই বলেছে তোমরা এখানে করো। যদি উল্টাটা হয় যে তারা এসেছে, আমরা তো সাথ দেখিয়েছে যে তোমাদের দক্ষিণ প্লাজায় আমরা জাতীয় দিবস করব, তারা বুঝাতো দেখো যে বাংলাদেশের মানুষ এখন তোমাদেরকে যে পর্যায়ে দেখে, আর তোমাদের সাথে আমাদের যেই ধরনের এখন কোঅপারেশন, আমি একদম ডিপ্লোম্যাটিক কথাবার্তায় বলছি, সেই অবস্থায় এটা করা ঠিক হবে না। আমরা চাই নীরবে আমাদের যে এঙ্গেজমেন্ট, আমাদের কোঅপারেশন, সেটা এক্সপান্ড করতে। সেটা পাবলিককে ঢাকঢোল পিটিয়ে দেখানো ঠিক হবে না। তাহলে কেন দেখালো? হয় এদের মাথা কাজ করছে না, না হলে অতিরিক্ত অহংকার এসে গেছে যে মার্কিনীদের দেখাতে হবে যে মার্কিনীরা আমাদের ছাতা। এখন দুটোই কিন্তু প্রচন্ড বুমেরাং হবে, মার্কিনীদের জন্যও বুমেরাং হবে, তারেক রহমানের জন্যও বুমেরাং হবে। সেই আলোচনা হলো যে ওয়াকার বাহিনীর বিশ্বাসঘাতকতায় কিভাবে বাংলাদেশের সামরিক বাহিনীগুলোকে দীর্ঘমেয়াদে বিপদে ফেললো। প্রথম বিপদ হলো যে, আচ্ছা, বিপদের কথা বলার আগে সামরিক বাহিনীগুলোর বা সেনাবাহিনীর অতীতের ভূমিকাটা আমরা দেখি। সামরিক বাহিনী 1975 সালে বঙ্গবন্ধুকে খুন করেছে। সেটাকে তারা এইভাবে পাশ কাটিয়েছে যে
কিছু বিপদগামী সেনা কর্মকর্তা। পুরো সেনাবাহিনী কখনো বঙ্গবন্ধুর খুনের দায় গ্রহণ করে নাই। এখানে অনেক কিছু হয়তো তদন্তে এসে না এসে সেগুলোতে আমি যাচ্ছি না, কিন্তু মোটা দাগে এটা। পরবর্তীতে অনেক কু হয়েছে। জিয়াউর রহমান ক্ষমতায় এসছে। জিয়াউর রহমান ক্ষমতায় এসে তো দেশকে স্থিতিশীল রেখেছিল, এই ক্রেডিট তো আমি জিয়াউর রহমানকে দিব। পরে এরশাদের মুভমেন্টটা, এরশাদের যে কু, অনেকে অনেক দৃষ্টিতে দেখতে পারেন। আমি মনে করি যে বাংলাদেশকে যে জিয়াউর রহমান পাকিস্তানের দিকে পরিচালিত করেছিলেন, এরশাদ সাহেবের কুটা কিন্তু সেই অবস্থাটাকে পুরো না ঘুরিয়ে দিলেও সেটাকে স্তব্ধ করে দিয়েছিল। অর্থাৎ মুক্তিযুদ্ধের কথা ভাবার আবার অবকাশ এসেছিল বাংলাদেশে। এরশাদের পরে জেনারেল নুরুদ্দিন সম্পূর্ণ আপনার জনপ্রিয়তার, আমি বলবো যে প্রো পিপল একটা স্টান্স নিয়েছিলেন জেনারেল এরশাদ থেকে। তিনি তার সমর্থন প্রত্যাহার করে, কিভাবে? কারণ হলো এরশাদ সাহেবের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে বাংলাদেশের সব দল ছিল এবং কোনো ষড়যন্ত্র ছিল না। যেই উদ্দেশ্যে এরশাদের পতন হয়েছিল সেই উদ্দেশ্য পরবর্তীতে বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল। এরপরে জেনারেল নাসিম কু করেছে, ব্যর্থ হয়েছে, এটা আমাদের অত বেশি আলোচনার এখানে দরকার নেই। পরবর্তীতে জেনারেল মঈনুদ্দিন কু করলেন, কু করে তিনি ১/১১ ঘটালেন এবং বিএনপির যে বাংলাদেশের নির্বাচনকে কুক্ষিগত করার চেষ্টা সেটাকে তিনি প্রতিহত করলেন। তারপরের কুটা করলো এই জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকারের কু হলো বাংলাদেশের, আপনারা হয়তো আজকে বুঝতে পারবেন না যদি বিএনপির মানুষ, জামাতের মানুষ আমার কেউ এই কথা শুনে থাকেন, দীর্ঘমেয়াদে এত বিশ্বাসঘাতকতার কু এবং এইভাবে এটা চিহ্নিত হবে। আমি ভাবতেও শিউরে উঠি যে বাংলাদেশের সেনাবাহিনী তার মান মর্যাদা কিভাবে 2024 এসে খোয়ালো। কিন্তু মোটা দাগে বোঝার জন্য চেষ্টা করেন। বলা হয়েছিল যে কোটা তুলে দিবে, মানুষের বৈষম্য দূরীকরণ করবে, কোনোটাই কিন্তু হয় নাই। সেদিকে কেউ যায়ও নাই। কিন্তু আসলো কি ইউনূসের বাহিনী লুটপাট করার জন্য, তারপরে কোনো রকম ক্ষমতার বন্টন হিসাবে তারেক রহমানের হাতে ক্ষমতা দেওয়া হলো। কিন্তু দেশের যে দুর্ভাগ্য, অর্থনীতি বলুন, রাজনীতি বলুন, সংস্কৃতি বলুন, আইন শৃঙ্খলা বলুন, মানবাধিকার লঙ্ঘন বলুন, যে বর্বরতা জঙ্গিরা চালু করেছিল জুলাইতে মানুষ খুনের মধ্য দিয়ে, সেটা ইউনূস বাড়িয়েছে। সেটা তারেক রহমানের সময় আপনার একেবারে অবাধে চলছে। আমি যখন এই বক্তৃতাটা রাখছি তখন কিন্তু দেখেন কত ন্যাক্কারজনক কাজ হচ্ছে। তারেক রহমানকে এখনো আমরা বাহবা দিয়ে যাচ্ছি। একটা মানুষের, একটা অফিসে ঢুকে একটা মানুষের কি বলবো, সবাই জানেন কিভাবে তাকে চেপে ধরে চাঁদা আদায় করছে। মানবাধিকার লঙ্ঘনের সব ধরনের কৌশল কিন্তু জামাত, বিএনপি কিন্তু এরা কিন্তু খুব ভালো জানে। এরা কিন্তু 21শে আগস্ট ঘটিয়েছিল, হ্যাঁ, এরা কিন্তু বাংলা ভাই টাংলা ভাই করেছে। তবে তখন পর্যন্ত আওয়ামী লীগ ছিল ওদের জন্য একটা বড় দেয়াল, অর্থাৎ জনগণ এবং দেয়ালের মাঝখানে আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ এদের রক্ষা করেছে এক ধরনের। এখন কিন্তু এরা সরাসরি জনগণের সাথে সব ধরনের অপরাধ করছে, সেই 24শে জঙ্গি উত্থান থেকে আওয়ামী লীগকে সরিয়ে দিয়ে। ভবিষ্যতে কিন্তু আওয়ামী লীগ আর দেয়াল হিসাবে কাজ করবে না। এবং জনগণ যখন এদের উপর চড়াও হবে, বিপদটা বোঝার চেষ্টা করে। দুঃখের বিষয়, আমি আসলে মূল আলোচনায় ঢুকতে পারছি না। একটু আগে আমি একটা টক শো শুনছিলাম, বিএনপির এক এমপি আওয়ামী লীগকে তুলোধুনা করছে। সে দেখাচ্ছে সে খুব মানবিক এবং সে খুব বুদ্ধিমান, সে টক শোতে কথা বলতে পারে, এগুলো আমরা দেখেছি। সে কি বলেছে জানেন? যে টাকা যদি পাচার না হয়ে যায়, দুর্নীতিকে সে এমন কিছু মনে করে না। দুর্নীতির টাকা যদি দেশের অভ্যন্তরে বিনিয়োগ হয়, সেইটাকে ক্ষতিকারক কিছু মনে করে না। দেখেন, সরকারি দলের লোক। এই হলো তারেক রহমানের এই লোকগুলা, কি অবস্থা হবে বোঝেন। টাকা তো সবসময় পাচার হচ্ছে। শেখ হাসিনার সময় পাচারের যে কথা বলেছে ওইটা তো গুজব ছিল, সে আলোচনায় যাচ্ছি না। কিন্তু এই এমপিটা কি বলছে দেখেন। এই যখন তারেক রহমানের সরকারের অবস্থা, বুঝতে পারছেন না ওয়াকার যে বেইমানি করেছে, সেইখান থেকে এক বিন্দু রাষ্ট্রকে ভালোর দিকে নিয়ে যাওয়ার সক্ষমতা আর নাই। ফলে দীর্ঘমেয়াদে মূল কালপ্রিট ছিল এই সেনাবাহিনী। মানুষের সব রাগ কিন্তু গিয়ে পড়বে সেনাবাহিনীর উপর, এবং সেনাবাহিনীর ওয়াকারকে তো আর কোনোভাবেই কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু আমি মনে করি যে সেনাবাহিনীর মধ্যে যারা বিবেকবান অফিসার আছেন, যারা মুক্তিযুদ্ধের কথা ভাবেন, যারা অন্তত মুক্তিযুদ্ধ বাদ দেন, আপনারা কিভাবে ব্রেন ওয়াশ সেটা আমরা জানি, সে তো বাংলাদেশের সব মানুষই, অন্তত দেশের কথা ভাবেন। কারণ দেশ না থাকলে কোথায় আপনার যাবে শান্তি মিশন, কোথায় আপনার বেতন ভাতা, সেগুলোর কথা চিন্তা করেও কিন্তু আপনারা ঠিক হওয়ার চেষ্টা করেন। এখন আপনাদের বিপদগুলা বলি। দেখেন, মানুষ
আপনাদের প্রথম বিপদ হলো যে মানুষ প্রকাশ্যে যে প্রশ্নটা করবে যে বাংলাদেশ সেনাবাহিনীর কাজটা কি, এই প্রশ্নের উত্তর আপনারা কি কখনো বাংলাদেশের সেনাবাহিনী সৎভাবে দিতে পেরেছেন? কার সাথে আপনারা যুদ্ধ করবেন? হ্যাঁ, আপনারা এটাও আসলে আপনাদের জঙ্গিবাদের প্রতি আপনাদের ঝুঁকে থাকার কারণ আপনারা ঘুরে ফিরে দেখান যে ভারতের সাথে যুদ্ধ করার জন্য আপনারা প্রস্তুত। নানান থিওরি দেয়া হয় যে ভারতের সাথে 2 সপ্তাহ 4 সপ্তাহ যুদ্ধ করার জন্য প্রস্তুত। আসলে কি আপনারা ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত? ভারতকে আমি শত্রু রাষ্ট্র হিসাবেই বলতেছি। আপনারা তো মিয়ানমারের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত না। মিয়ানমারে যখন 1991 সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া শূন্য সমাবেশ করছিলেন মিয়ানমারের দিকে, মিয়ানমারের, তখন আপনাদের মনে আছে আপনারা কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসতেন দিনে 3 বেলা 4 বেলা এই যুদ্ধ থামানোর জন্য? পরবর্তীতে শেখ হাসিনা অনেক উস্কানি সত্ত্বেও কোনোভাবেই আপনাদেরকে মিয়ানমারের সাথে যুদ্ধে জড়াইতে দেয় নাই, বরঞ্চ সেটা না করে উনি 10-12 লাখ রোহিঙ্গা গিলেছেন। চিন্তা করেন ওয়াকার, তুমি কি চিন্তা করছো বাবা? কত বড় নিমক হারাম তুমি! তোমাদেরকে যুদ্ধ থেকে রক্ষা করার জন্য শেখ হাসিনা 1-1.5 মিলিয়ন রোহিঙ্গা গিলেছে। তারপরেও বাবা ওয়াকার, তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলা? হ্যাঁ, সেনাবাহিনী আপনাদেরকে বলছি, আপনারা পারলেন শেখ হাসিনার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে? আপনারা যে মিয়ানমারের সাথেও যুদ্ধের জন্য প্রস্তুত না, এটা আপনাদের অতীত ঘেটে দেখেন। আপনারা খালেদা জিয়া চেয়েছিলেন 91 সালে, উনি 91, 92, 93 দিকে উনি মিয়ানমারের দিকে সেনাবাহিনী পাঠিয়েছিলেন, অন্তত সীমানার দিকে নিয়ে গিয়েছিলেন অনেক কিছু। উনি থাইল্যান্ডের তখনকার রাজপুত্রকে উনি বাংলাদেশে নিয়ে এসেছিলেন অনেক সম্মান দিয়ে, অনেক ধরনের চেষ্টা করেছিলেন শেখ হাসিনা। আমি বলবো যে উনি দেশপ্রেম থেকে এটা করেছিলেন। বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা না, সরি, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি। কেন যুদ্ধ হয়নি? আর্মি ভয় পেয়েছিল, বাংলাদেশের আর্মি। এটা তো বাংলাদেশের মানুষ আসলে জানে না। জানুক না জানুক, সেনাবাহিনী তো জানে যে তারা কারোর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত নয়। পাকিস্তান তো প্রস্তুত। পাকিস্তানের সেনাবাহিনীকে যে শয়নে স্বপনে তোমরা অনুসরণ করো, পাকিস্তানের সেনাবাহিনী তো ইয়ের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত, ভারতের সাথে। বাংলাদেশের সেনাবাহিনী প্রস্তুত? আপনারা প্রস্তুত? হ্যাঁ, আপনারা বলবেন যে আমাদেরকে টাকা দাও, অস্ত্র দাও, প্রস্তুত হয়ে যাব। আমি নিশ্চিতভাবে বলতে পারি টাকা অস্ত্র সব দিলেও প্রস্তুত হতে পারবেন না। সেটার জন্য সে 47 সাল থেকে পাকিস্তান কিন্তু নিজেদেরকে তৈরি করেছে। কিসের বিনিময়ে তৈরি করেছে? হ্যাঁ, কোটি কোটি ভিক্ষুক মধ্যপ্রাচ্যে ভিক্ষা করে। আমরা কি সেরকম চাই বাংলাদেশ যে ভারতের সাথে যুদ্ধ করব, মিয়ানমারের সাথে যুদ্ধ করব, আর আমাদের কোটি কোটি ভিক্ষুক হোক? আমরা তো সেটা চাই না। আপনাদেরও কি সেই চাওয়ার আর অবকাশ আছে? বাংলাদেশকে কি পাকিস্তানের জমিদাররা পাকিস্তানকে যেভাবে কবজা রাখতে পারে, বাংলাদেশকে কি কেউ কখনো সেভাবে কবজা রাখতে পারবে বাঙালিকে? পারবে না। তাহলে পাকিস্তানের মতো আপনারা যদি স্বপ্ন দেখেন, সেটা তো দুঃস্বপ্ন, দিবা স্বপ্ন। আপনারা তো সমাজের অংশ হিসাবে সেটা দেখবেন না। এখন যখন প্রশ্নটা আসবে যে সত্যিকারে কার সাথে যুদ্ধ করার জন্য বাংলাদেশের সেনাবাহিনী প্রস্তুত, যদি একটা জঙ্গি উত্থান থামাতে না পারে, যদি শুধু জাতিসংঘে কিছু সৈনিক পাঠায়, সেখান থেকে ডলার রোজগার করে, সেটার লোভে তারা জঙ্গি উত্থান না থামায়, এই প্রশ্নগুলো এখন প্রকাশ্যে চলে আসবে। প্রতিটা প্রশ্ন সেনাবাহিনীকে বিপদগ্রস্ত করবে, সামরিক বাহিনীগুলোকে বিপদগ্রস্ত করবে। কারণ হলো বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর কাছে এর সদ উত্তর নাই। ওই যে জঙ্গি মোস্তাফিজ, কর্নেল মোস্তাফিজ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেই উস্কানি দেয়, কিংবা এই যে এই হাসিন হক, গোলাম আজমের ছেলে, ওরা যেই উস্কানি দেয়, সেনাবাহিনীতে যারা চাকরি করেন, আমি তাদেরকে বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। ওই উস্কানিতে আপনারা কতটা আপনারা সেই উস্কানি গ্রহণ করে সেইভাবে গাজওয়াতুল হিন্দ করতে পারবেন? কয়জন করতে পারবেন? হ্যাঁ, আমি জানি একটা অংশ আছে যে গাজওয়াতুল হিন্দে লাভ দিয়ে পড়ে মরে তাড়াতাড়ি বেহেশতে চলে যায়, কিন্তু এই যে যত সেনাবাহিনীর সদস্য আছে সবাই কি এটাকে একমত হবে? ঠিক আছে, আপনারা গাজওয়াতুল হিন্দ করতে চলে গেলেন, সেনাবাহিনী ওই রকম ধরেই নিলাম, যেহেতু ওয়াকারের প্রতি তাদের এত আনুগত্য। সেটা করার যে মূল্য বাংলাদেশের মানুষকে দিতে হবে, অর্থনৈতিক মূল্য, আর কিছু না হোক, দেশের অংশ হারানোর সম্ভাবনা তো আছেই, সেদিকেও গেলাম না। শুধু যে পরিমাণ জনসম্পদ এবং সম্পদ এবং অর্থনৈতিক ক্ষতি হবে এই ধরনের কোনো কনফ্রন্টেশনে, সেটা গ্রহণ করার জন্য কি বাংলাদেশ প্রস্তুত আছে? বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে? হ্যাঁ, 2 কোটি মানুষ প্রস্তুত আছে, জামাত প্রস্তুত আছে, আপামর জনসাধারণ কি প্রস্তুত আছে? বিএনপি প্রস্তুত আছে, আওয়ামী লীগ প্রস্তুত আছে, জাতীয় পার্টি প্রস্তুত আছে, আম বাম কতগুলো আছে, ওগুলার যদিও সমাজে কোনো মূল্য নেই, সেগুলো প্রস্তুত আছে। একটু আপনারা নিজেদেরকে চিন্তা করবেন, নিজেরাই প্রশ্নগুলো নিজেদেরকে করবেন। যদি আবার পাহাড়ে সমস্যা শুরু হয়, পাহাড়ে যদি এখন সমস্যা শুরু হয়, জিয়াউর রহমান সাহেব যেভাবে এটা মোকাবেলা করেছেন, বা পরবর্তীতে 96 সাল পর্যন্ত যেভাবে এটা মোকাবেলা করা হয়েছে, এখন কি সেইভাবে সম্ভব হবে? নাকি সেখানে আরো বিভিন্ন শক্তি জড়িয়ে যাবে? তখন এই সেনাবাহিনীর কি অবস্থা হবে? বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতার কি অবস্থা হবে? ওয়াকার, তোমাকেই বলছি না বাবা, তুমি তো বিষ পান করেই ফেলেছো। তুমি তোমার 14 গোষ্ঠীকে কোথায় আছে আমি জানি না,
অবশ্য তুমি ভাবছো যে আমি তো এখন দাড়ি টাড়ি রেখে হুজুর হয়ে গেছি, তোমার হার্টে নাকি ব্লক ট্লক ফুটা মুটা কি কি আছে, হ্যাঁ কয়দিন পরে তুমি হয়তো মরেই যাবা, এটা ভাবছো। আর তোমার মতো নষ্ট হয়ে গেলে তো আসলে আর কোনো মানে ভালো হওয়ার দিকে তো কিছু ভাবা যায় না। সুতরাং তোমাকে এগুলো শুনতে হবে না। কিন্তু আমি সামরিক বাহিনীর বিবেকবান অফিসারগুলোকে বলছি যে আপনারা কি প্রস্তুত আছেন ডেল-এইচ খান নামে এই জঙ্গি যেভাবে এখন 5 স্টার, হ্যাঁ রক স্টারের মতো, হ্যাঁ যুদ্ধের জন্য তার যে কল্পবিলাস, হ্যাঁ দি আর্ট অফ ওয়ার বলে সব জায়গায়, মনে হয় ওই ব্যাটাই একমাত্র বাংলাদেশের শিক্ষিত, হ্যাঁ সেই একমাত্র আর্ট অফ ওয়ার পড়েছে, আর কেউ পড়েন। এইভাবে সে আসলে হয় কি, কুয়োতে তো ব্যাং হলো কি মানে কুমির, আমাদের হয়ে গেছে কি এই যে শুধু ওষুধ বেচার মতো কথা বলতে বলতে, আরে ভাই ওষুধ বেচার যোগ্যতা নিয়ে শুধু একজন নোবেল প্রাইজ পায়, সে পেয়ে গেছে ইউনুস। বাকি ওষুধ বিক্রেতার আসলে কোনো খানা নাই। হ্যাঁ ব্যক্তিগতভাবে টাকা পয়সা রোজগার করতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদে এটার কোনো কোনো উপকারিতা নাই। জাতিকে জাতির সত্যিকারের মানুষদের জাতির ভাগ্য হাতে নিতে হবে। গোটা সেনাবাহিনী কি ডেল-এইচ খানের সেই সেই আর যে প্রেরণা জঙ্গি হওয়ার, বা যে সেসব সামরিক বাহিনীর অফিসারগুলা, হ্যাঁ মোস্তাফিজ, এদের যে উস্কানি, তার জন্য কি গোটা সেনাবাহিনী আপনারা প্রস্তুত আছেন? প্রস্তুত যদি না থাকেন তাহলে চিন্তা করেন আপনাদেরকে কোন খাদে নিয়ে এসেছে ওয়াকার। আপনারা কারো সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত নয়, এবং বাংলাদেশের উদ্দেশ্য তো তাই নয়। আমাদের জাতির পিতা মেলাইস টু নান, ফ্রেন্ডশিপ টু অল, এটা কেন দিয়েছেন? যে আমাদের সেনাবাহিনী থাকবে, তারা স্ট্রং হবে, তারা রাষ্ট্রের মর্যাদা হিসাবে থাকবে, প্রয়োজনে তাদেরকে যুদ্ধে ইউজ করা যেতে পারে, সেটা করতে হতে পারে, সেটা হলো থিওরি। তা আমরা কেন যুদ্ধ করবো? আমরা তো কোনো রাষ্ট্রের প্রতি শত্রু না, আমরা সবার প্রতি বন্ধু। সবার প্রতি বন্ধু মানে আমরা কারোর প্রতি বন্ধু না, আমরা হলাম প্র্যাকটিক্যাল, আমরা কূটনীতি করব, আমরা মেধা প্রজ্ঞা নিয়ে এই পৃথিবীতে টিকে থাকবো। এটাই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল, সেটা সামরিক বাহিনীর জন্য, বেসামরিক বাহিনীগুলোর জন্য, সেটা সবার জন্য, সেটা বাংলাদেশের মানুষের জন্য। সেই ভারসাম্যমূলক স্বপ্ন ওয়াকার এবং তার পাশে যারা দাঁড়িয়েছিলেন সামরিক বাহিনীর হয়ে, আমি জানি না ওই যে নাজমুল দাঁড়িয়েছিল কিনা। নাজমুল এক সময় হ্যাঁ মালদ্বীপে চাকরি করতো রাষ্ট্রদূত হিসাবে, আমি তখন ফরেন মিনিস্ট্রিতে ডিজি পাবলিক ডিপ্লোমেসি। এমন দিন নাই নাজমুল আমাকে ফোন করতো না। এত অস্থির একটা লোক, কিভাবে একটু সুন্দর করতে পারে, মানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, সেই নাজমুলও নাকি এই ওয়াকারের সাথে এখন যোগ দিয়েছে। অবশ্য আমি নাজমুলের কথা বলতে পারবো না, নাজমুলও যে ওয়াকারের মতো বেইমান এটা চিন্তা করতে আমার একটু কষ্ট হয়, কারণ নাজমুল লোকটা আমাকে ফোন করতো, আমি তো বিরক্ত হতাম না, আমি তো তাকে পরামর্শ দিতাম কি করতে হবে না হবে। এখন তার ডান্ডা যদি দাঁড়িয়ে যায়, আমার তো আসলে কিছু করার নাই। হ্যাঁ মানুষ তো আসলে বোঝে বেশি, আসলে তো সে অবুঝ। আমি মনে হয় বুঝাইতে পারছি যে বাংলাদেশের সামরিক বাহিনীগুলো, অন্তত বেসামরিক লোকজন না বুঝলেও যারা সামরিক বাহিনীর কর্মচারী, তারা অন্তত বুঝবেন যে ওয়াকার বাহিনী 24-এর জঙ্গিরা আপনাদের কোন বিপদের সামনে হাজির করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে যুদ্ধ করবেন, চীন ভারতের ধাক্কা খাবেন, মিয়ানমারের সাথে যুদ্ধ করবেন, কাদের ধাক্কা খাবেন জানেন? কত দিক থেকে, আমি তো সব দিক থেকে দেখছি ধাক্কা খাওয়ার। ধাক্কা মানে কি? এই ধাক্কা তো মহাপ্রলয়ের ধাক্কা হবে। হাউ মাউ করে তোমরা রাস্তায় কানবা, হাউ মাউ করে। ডেল-এইচ খান ও সবার আগে পালা, কিন্তু আমরা তো এটা চাই না। আমরা চাই আমাদের সেনাবাহিনীগুলো মর্যাদার সাথে দেশপ্রেমিক বাহিনী হিসাবে তারা যেই কাজ করছিল, তারা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তারা বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়ায়, সেটা আমাদের সবার ভালো লাগে, আমরা গর্বের সাথে সেগুলো স্মরণ করি। আমরা একটা আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার বিপক্ষে তো আমি অন্তত না, কিন্তু সেটা তো এইভাবে না। আমি যেসব প্রশ্ন তুলেছি সেই প্রশ্নগুলো তো সুরাহা করার সঠিক বাস্তব ভিত্তিক পথ আছে। কিন্তু এখন তো সেনাবাহিনী, আপনারাই জানেন, আপনারা এগুলো গোজামিল দিয়ে রেখেছেন, আর আপনারা জঙ্গিদের সাথে যাওয়া এই গোজামিলের সমাধান ভেবেছেন। সেইভাবে তো সমাধান হয় না। গোজামিলের কোনো জিনিস কি সমাধান হয়? হয় না। আমার মনে হয় অনেক কথা বললাম, আরো অনেক কথা বলা যেতে পারে। অন্তত সামরিক বাহিনীর যেসব লোকজন এই বক্তৃতাটা দেখলেন, তারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। অনেক নেগেটিভ কথা বললাম, পজিটিভ কথা হলো যে আমি মনে করি বাংলাদেশের মানুষ দ্রুত তাদের ভুল বুঝতে পারবে। সবে মাত্র তারেক রহমানের সরকার তাদের কারো অন্ডকোষ চেপে দিল, আরো যে কত কি চাপবে। কারণ হলো অন্যায্যভাবে, অন্যায়ভাবে আপনার ষড়যন্ত্রের পথে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ধারণ না করে মুক্তিযুদ্ধপন্থী বলে রাষ্ট্র চালানো অতি দুরূহ, অতি কঠিন। আমরা এটা খালেদা জিয়ার সময় দেখেছি, 91 থেকে 96, 2001 থেকে 6 উনি অর্থনৈতিক উন্নতি করতে পারেন নাই বাংলাদেশের, জঙ্গিবাদ উনি ঠেকাতে পারেন নাই। শেখ হাসিনা দুটোই পেরেছিল। এটা তো খালেদা জিয়ার দোষ না, তারেক রহমানেরও দোষ না। দোষ হলো তারা যে আন্তরিকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় আসতে চান না, সেটা তাদের দোষ। এই না আসাটাও কি তাদের দোষ? কত ধরনের প্রভাব, কত সমর্থক তাদের।
এই জামাত কত সমর্থক তৈরি, মানে কতভাবে মানুষকে প্রভাবিত করে, কাউকে বিএনপি করে রেখেছে, কাউকে জামাত করে রেখেছে, আবার আওয়ামী লীগের মধ্যেও কত লোক ঢুকিয়ে দিয়েছে। সবাই সচেতন হন। আমার বিশ্বাস যে আমরা যদি একটু সচেতন হই, না হলেও এটা হবে, বাংলাদেশ কিন্তু আবার মাথা তুলে দাঁড়াবে এবং এইবার কিন্তু স্বাধীনতা বিরোধীরা নিপাত যাবে এবং আমরা যে স্বপ্ন দেখেছিলাম 1971 সালে, একটা সুখী, সমৃদ্ধ, আধুনিক, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র গঠন, যে রাষ্ট্রে সব মানুষ একে অন্যের বন্ধু হবে, ভাই হবে, বোন হবে, পিতামাতা হবে, সবাই সুন্দরভাবে বৈচিত্র্য নিয়ে বৈচিত্র্যের সৌন্দর্যে বসবাস করবে। সেই স্বপ্ন তো আসলে মাঠে মারা যেতে পারে না। এই স্বপ্নটা কিন্তু মানুষের স্বপ্ন ভাই। মানুষ 5 লাখ বছর ধরে এই চেষ্টাতেই এগিয়েছে, অনেক খারাপ কাজ করেছে, কিন্তু মানুষের চূড়ান্ত চাওয়া হলো ভালো হওয়া। আমি মনে করি বাংলাদেশের মানুষ, এমনকি জঙ্গিরাও হয়তো একদিন আমরা যদি ওদেরকে ভালোভাবে শিক্ষা দিতে পারি, তারাও ভালো হতে চাইবে। তারা ঘৃণা নয়, বন্ধুত্বের পথ, প্রীতির পথ বেছে নিবে। কিন্তু সে কাজটা কঠিন, এই কঠিন কাজটাই আমাদেরকে করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করি আমার বক্তৃতা যেন এই পথে